এমন বিয়ে যেন কারো না হয়। সিঁদুরদানের আগেই শোনা গেল শ্বশুরমশাই অসুস্থ। ওনার কিছু বন্ধু-বান্ধব এনে যখন আমার সাথে পরিচয় করান, তখন সুস্থ ছিলেন। হঠাৎ কোথা থেকে কি যে হয়ে গেল, ছাদনাতলা থেকে অনেকেই চলে গেলেন হসপিটালে। শুধু কিশোর যায়নি। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে বিয়েটা কমপ্লিট করল। ভোরের দিকে একজন এসে কিশোরকে ডেকে নিয়ে গেল। বলতে বলতে গেল, তোকেই তো মুখাগ্নি করতে হবে। বুঝলাম শ্বশুরমশাই নেই। সকলেই চলে গেল তড়িঘড়ি করে। পড়ে রইলাম আমি একা। সারাদিন ভারী উৎকণ্ঠায় কাটল। বাবা, মা, দাদা সকলেই চলে গিয়েছিলেন। তারা এখনো ফেরেনি। শুধু মাঝে মাঝে ফোন করে জানাচ্ছেন কিশোর খুব ভেঙে পড়েছে, শাশুড়ি কান্নাকাটি করছে। হঠাৎ করে আমার কেমন যেন মনে হলো আমি অপায়া। না হলে বিয়ের দিনে এমন অ্যাক্সিডেন্ট কেন হবে? এমন কেন হবে? ৩ দিনের মধ্যে কেমন জীবনটা তালগোল পাকিয়ে গেল। সবচেয়ে অবাক হয়েছি কিশোরের ফোন না পাওয়াতে। সারাদিনে একবার অন্তত খোঁজ নিতে পারত। সন্ধ্যার পর বাবা মা ফিরলে উদ্বেগ নিয়ে দৌড়ে গেলাম তাদের কাছে। বাবা অনেকটা ভেবে বললেন, কি করি বলতো জুই? ভারী সমস্যা। এই মুহূর্তে তোকে নিতে ওরা কেউ আসতে পারবে না। শোকের মধ্যে যাওয়াটাও ঠিক হবে না। এমন সমস্যায় কেউ পড়েছে কিনা জানি না। বিয়ে হলো অথচ শ্বশুর বাড়ি যেতে পারলাম না। হিসেব মতন আগামীকাল হওয়ার কথা বৌভাত, ফুলসজ্জা। ওয়েট করছিলাম কখন কিশোর ফোনটা করে, কিন্তু না, কিশোর ফোন করলো না। বেশি রাতে একটা ফোন এলো ঠিকই, কিন্তু সেটা শাশুড়ির। তিনি অত্যন্ত ধীরে ধীরে বললেন, ১৩ দিন পার না হলে তোকে আনতে পারছি না রে জুই। এই কটা দিন পার হতে দে। শাশুড়ির কথা শুনে মাথাটা চট করে গরম হয়ে গেল। হিসেব মতো আমি এখন ওই বাড়ির বউ। অসহ্য যদি পালন করতেই হয় তবে আমারও করা উচিত। বিয়ে তো হয়েই গেছে। দৌড়ে বাবার ঘরে গেলাম। আমায় দেখে বাবা চোখ তুলে চাইলেন। তার চোখে মুখে মারাত্মক আতঙ্কের ছাপ। এত চাপে বাবাকে কোনোদিন দেখিনি। আমি যা জিজ্ঞাসা করতে চাইলাম পারলাম না। শুধু বললাম, অসহ্য কি আমাকেও পালন করতে হবে? বাবাকে যেন কেউ ঘুম থেকে হঠাৎ ডেকে তুলল। অনেকক্ষণ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চেয়ে রইলেন। শেষ অবধি কষ্টে একটু হেসে বললেন, সেটাই তো ভাবছি। দেখি ব্রাহ্মণকে ফোন করি। দৌড়ে মায়ের কাছে এলাম। মাকেও দেখলাম আনমনা হয়ে বসে আছে, গভীরভাবে কিছু ভাবছেন। মাকে কোনো কথাই বলতে পারলাম না। চোখে জল দেখে চুপি চুপি পালিয়ে এলাম। ভাবলাম দাদাকে সব জিজ্ঞাসা করব। সারা বাড়ি খুঁজে দাদাকে পেলাম না। কোথায় গেছে কি জানি, হয়তো ফেরেনি। রাতে একদম ঘুমোতে পারলাম না। এখন আমার থাকার কথা কোথায়, আর আছি কোথায়? সকালে ঘুম থেকে উঠে জেদ চেপে গেল। মনে মনে ভাবলাম, যা হয় হবে, একাই যাব শ্বশুরবাড়ি। এই বিপদের সময় কিশোরের পাশে থাকা উচিত, দরকার। যে যা বলে বলুক, কিন্তু কথাটা বাবাকে কিভাবে বলবো? মা কিভাবে নেবে? দাদা হাসবে কিনা, ব্যঙ্গ করবে কিনা? সবচেয়ে বড় কথা, যে গায়ে কিশোরের বাড়ি সেখানে কিভাবে কোন ট্রেনে যেতে হয় জানি না। আবার ভাবলাম শাশুড়ির কথা অমান্য করা ঠিক হবে না। তিনি যখন নিষেধ করেছেন
তখন ধৈর্য ধরাই বুদ্ধিমানের কাজ। কিন্তু মন মানে না। কিশোরের জন্য খারাপ লাগে। শুধু বারে বারে মনে হয় ছুটে চলে যাই। কিছু না পারি অন্তত সান্ত্বনা তো দেওয়া যায়। 13 দিন বড় বেশি সময়। এই দিনগুলো কিভাবে কাটাবো জানি না। আজ সকালে হঠাৎই শাশুড়ির ফোন। অনেকক্ষণ কেঁদে বিলাপ করে শেষে ধীরে ধীরে বললেন, তুই তো এখন এই বাড়ির বউ, এই কটা দিন নিরামিষ খাস, মাছ মাংস মুখে তুলিস না, মন খারাপ করিস না। তোকে আনতে পারলে ভালো হতো, কিন্তু কি করব বল? বাড়িতে বউ আসবে, ঢাক ঢোল বাজবে না, তা তো হয় না। কটা দিন সবুর কর। শাশুড়িকে অনেক কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই বলতে পারলাম না। ওনার কথাগুলো কেমন যেন মায়া মাখানো, শুনতেই ইচ্ছা করে। দুবার শাশুড়ি ফোন করে ফেলল, অথচ কিশোর একবারও রিং করলো না। ধীরে ধীরে ওর উপর রাগ হতে লাগলো। দুদিন যেতে না যেতেই দম বন্ধ হয়ে আসতে লাগলো। শুধু কিশোরের কথা মনে পড়ে, কি করছে, কি খাচ্ছে, এসব নিয়ে চিন্তা হতে লাগলো। শুধু ফল খেয়ে থাকতে পারছে কিনা জানতে ইচ্ছা হচ্ছে। যখন এসব ভাবছি তখন আর রাগ থাকছে না, সব জল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কাছে ডেকে আদর করি। যে লোকটাকে 1 সপ্তাহ আগেও চিনতাম না, জানতাম না, তার জন্য ভেতরে এত মায়া কোত্থেকে উদয় হলো? ভেতরে এত উদ্বেগ কে ঢেলে দিল হঠাৎ? তবে কি একেই ভালোবাসা বলে? এটাই প্রেম? সবচেয়ে সমস্যা হতে লাগলো রাতে। হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হচ্ছে পাশে কে যেন নেই। এই একটু আগেই ছিল, সঙ্গেই ছিল, শরীরের সঙ্গে মিশেছিল। শেষ রাতটুকু আর ঘুম হয় না। যে মেয়েকে সকাল 8টার আগে বিছানা থেকে টেনে তোলা যেত না, তার ঘুম অর্ধেক রাতে ভেঙে যায়। ভেতরে কে যেন অ্যালার্ম দিয়ে রাখে, ডেকে তোলে, জাগিয়ে রাখে। বুঝলাম এই কদিনের ভাবনায় কিশোর আমার রক্তে জড়িয়ে গেছে। জানতাম না অদর্শনে ভালোবাসার গভীরতা বাড়ে। বেদনায় বেদনায় ক্ষতবিক্ষত হয় হৃদয়। সময় সময় শুধু ছুতে ইচ্ছা করে, সামনাসামনি বসে গল্প করতে ইচ্ছা করে, আরো কত কিছু ইচ্ছে করে, কিন্তু কোনো উপায় নেই। যেতে ইচ্ছা করলেও যাওয়া যাবে না, কথা বলতে ইচ্ছা করলেও বলা যাবে না, দেখতে ইচ্ছা করলেও দেখা যাবে না। অদ্ভুত, আছে অথচ নেই, নেই অথচ আছে। পরের দিন মাকে ডেকে লজ্জা শরম ত্যাগ করে বললাম, আমি কি একবার কিশোরকে ফোন করব? মা শুনে আতঙ্কিত হয়ে চোখ গোল গোল করে বলল, খবরদার, না। ওদের কুলপুরোহিত কদিন কিশোরকে মৌন থাকতে বলেছেন। খবরদার, ফোন করিস না। উফ, সেই পুরোহিত, সেই ফতোয়া, ভাল লাগে না। আজ আমার জীবনের সেরা দিন। গতকাল গভীর রাতে কিশোর ফোন করেছিল। হাবি জাবি কত কিছু বলল। শেষে একগাদা হেসে ফোন ফাটিয়ে বলল, রেডি হয়ে থেকো, আগামীকাল বিকেলে আমরা সবাই তোমাকে আনতে যাব। তারপর থেকে উত্তেজনায় ফুটছি, ছটফট করছি। রাত ফুরিয়ে কখন সকাল হবে, কখন দুপুর আসবে, কখন কিশোর আসবে। বিকেলের দিকে পার্লারের মেয়েটা সাজানো কমপ্লিট করে চিবুক তুলে হেসে বলল, তুমি কি সুন্দর গো, বর তোমায়
খুব ভালোবাসবে। একটা সময় পর অনেকগুলো গাড়ি এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। অনেক লোকজন এসেছে। অনেকগুলো মেয়ে হইচই করে নামলো। ড্রাইভারগুলোও নামলো। কিন্তু আসল মালিক কই? কিশোর কই? কিশোরকে দেখছি না কেন? ঠিক এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল। ও প্রান্তে কিশোরের কণ্ঠস্বর। খুব উদ্বিগ্ন হয়ে বলল, সরি জুই, যেতে পারলাম না। মাকে নিয়ে নার্সিংহোমে যাচ্ছি। ওদের সঙ্গে চলে এসো। মুহূর্তের মধ্যে যেন আমার পৃথিবী দুলে উঠল। সব কিছু মনে হলো ব্যর্থ। কি করব এখন? কেন আমার জীবনে ঘটবে বারবার এমন দুর্ঘটনা? কেন? যারা আমায় নিতে এসেছিল তারা বারবার তাগাদা দিতে লাগলো। বলতে লাগলো, বৌদি তাড়াতাড়ি করো, খুব তাড়াতাড়ি। চোখের জল মুছে মায়ের থেকে বিদায় নিলাম। বাবা, দাদা সতর্ক করে বললেন, আমি যেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করি, সবাই যেন ভালো বলে। এভাবে একা শ্বশুরবাড়ি যেতে হবে ভাবিনি স্বপ্নেও। কোনো মেয়েই ভাবে না। এ যেন কল্পনারও অতীত। প্রায় আধ ঘন্টা হলো গ্রামের পর গ্রাম পেরিয়ে যাচ্ছি। বসে আছি মন মরা হয়ে। কেউ আমার সাথে কথা বলছে না। কেন বলছে না বুঝতে পারছি না। তবে কি আবার কোনো দুর্ঘটনা? হঠাৎ সমস্ত ট্যাক্সিগুলো লাইন করে দাঁড়িয়ে গেল রাস্তার পাশে। অন্য গাড়ি থেকে একজন দৌড়ে এসে জানলা দিয়ে চিৎকার করে বলতে লাগলো, বৌদি নেমে এসো, দরকার আছে। নেমে সামনে তাকাতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে কিশোর, হাসি হাসি মুখ। হঠাৎ কি যেন হয়ে গেল। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওর বুকে। চুপি চুপি বললাম, তুমি কেন এলে না? খুব কষ্ট পেয়েছি। কিশোর অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, 1 বছর কারো বাড়ি যেতে নেই, খেতে নেই। আমি যে একমাত্র ছেলে জুই। আর কোনো কথা বলতে পারলাম না। শুধু 2 হাতে আরো শক্ত করে চেপে ধরলাম কিশোরকে। কলমে বাবুরাম মণ্ডল, পাঠে সঞ্চারী রায়। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন। অনুরোধ রইল সাবস্ক্রাইব করার আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।